রাজনীতির বাইরে কিচ্ছু নাই। সো ক্রিকেটও রাজনীতির বাইরে না, বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজও রাজনীতির বাইরে না। বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংসের একটা ষড়যন্ত্র হয়েছিল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ খেলতে পারে, আমি নিজেও চমকে গেছি। আমাদেরকে যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে দেওয়া হয়নি, সেইটা এতদিনে যদি তারা থাকতেন সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াতেই কি আমরা আসলে যেতাম কিনা। বাংলাদেশ এতদিন কেনিয়ার দিকে প্রবলভাবে চলে যেত, প্রবলভাবে সেই দিকে ধাবিত হতো। বাংলাদেশ ক্রিকেটে ঐতিহাসিক একটা সপ্তাহ, ঐতিহাসিক একটা জয়, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। সামনে আরও একটা ম্যাচ আছে, কেমন করবে সেখানে। বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা, অনেক অনেক ব্যস্ততা, সব কিছু নিয়েই আলোচনা করব। সাথে আছেন সিনিয়র সাংবাদিক, ক্রিকেট বিশ্লেষক নোমান মোহাম্মদ। নোমান ভাই, কেমন আছেন? খুব ভালো আছে, এতটা ভালো কোনো দিন থাকতে পারবো ভাবি নাই। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাবো, এটা এখন যে যত বড় বড় কথাই বলি, আমরা কেউ কোনোদিন এটা ভাবি না যেটা আমার জীবদ্দশায় আমি দেখে যেতে পারবো। না, বলছিলাম না যে মানে অনেকের প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশ ইতিহাসে অনেক বড় বড় জয় আছে, কিন্তু এই জয়টাকে বলা হচ্ছে বাংলাদেশ ইতিহাসের সেরা জয়, এবং শান্ত নিজেও বলেছেন। আপনি বললেন জীবদ্দশায় দেখতে পারবেন কি না, এটা আসলে আপনি বিশ্বাস করেননি, মানে এটা কি সত্যি এত বড়? অবশ্যই এত বড়। অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে দ্য লাস্ট ফ্রন্টিয়ার। অস্ট্রেলিয়া আপনি জয় করা মানে আপনি সব কিছু জয় করেছেন। হ্যাঁ, আমরা এখনও ভারতে টেস্ট জিতিনি, ইংল্যান্ডে টেস্ট জিতিনি, সাউথ আফ্রিকায় টেস্ট জিতিনি, কিন্তু ধরেন তার আগে আমরা অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে ফেললাম। এবং এটা যে আসলে কতটা হিউজ। শ্রীলঙ্কা তাদের ক্রিকেট হিস্ট্রিতে 7বার টেস্ট ট্যুর করেছে, অস্ট্রেলিয়া 15টা টেস্ট ম্যাচ খেলেছে, একটাও জিতেনি। পাকিস্তান 4টা টেস্ট ম্যাচ জিতেছে, কিন্তু সর্বশেষ জিতেছে 1995 সালে, আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ারও 5 বছর আগে। এরপরে 17টা টেস্ট টানা সেখানে পাকিস্তান হেরেছে। নিউজিল্যান্ড তাদের হিস্ট্রিতে 3টা টেস্ট জিতেছে, 2011-তে একটা জিতলো, তার আগে 2টা জিতেছিল 1985 সালে। সো এইরকম একটা জায়গায় যখন আমরা টেস্ট ম্যাচ জিতি, তখন এটা মানে দি বেস্ট। আমার কাছে এটার কোনো তুলনা হয় না। হ্যাঁ, এখন একটা জিনিস আছে যে টেস্ট ক্রিকেটটাই তো বেস্ট ক্রিকেট। সো টেস্ট ক্রিকেটের জয়টা সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু বিষয় থাকে। ধরেন আমি এখন টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে একটা ম্যাচ জিতলো, তার সঙ্গে যদি আমি তুলনা করি যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ জিতলো, বা ধরেন ইংল্যান্ডের বিপক্ষে জিতলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলো ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, তো তখন আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? টেস্ট বেস্ট, কোনো আমার এটা নিয়ে ডাউট নাই। কিন্তু আপনি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট জেতাটা কি, ধরেন আমরা 2015 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সঙ্গে জিতেছি, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে জিতে, 2007-এ ভারতের সঙ্গে জিতেছি, এগুলোর চেয়ে কি বেস্ট? বা 2005-এ কার্ডিফ, সো এগুলোর চেয়ে কি বেস্ট সেটা হয়তো আপনি বলবেন না। কিন্তু যখন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতছি, অস্ট্রেলিয়ার মাটিতে জিতছি, এবং যেইখানে কোনো যদি নাই, কিন্তু নাই, কোনো কোয়েশ্চেন মার্ক নাই, অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা 2017-তে ঘরের মাটিতে জিতেছি। আপনি বলতে পারেন যে না, আমরা কেমন উইকেট বানিয়েছিলাম, সেই উইকেটে অস্ট্রেলিয়া মানে হচ্ছে আনপ্লেয়েবল ছিল, ও অনেক কিছু বলার সুযোগ আছে। এইবার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারতেন যে না, আমাদের সঙ্গে আগে বিভিন্ন সময় বিভিন্ন দল ফার্স্ট ট্রেন টিমটা খেলাতো না। অস্ট্রেলিয়ার যে টিম ভাই, ওদের যে বোলিং লাইন আপ, সেইটা ওদের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলিং লাইন আপগুলোর মধ্যে একটা। মানে 4 জন বোলার হচ্ছে যাদের 300+ টেস্ট উইকেট, ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা কোনোদিনই ঘটে নাই। ফলে ওদের ব্যাটিং লাইন আপে ট্রাভিস হেড আছেন, স্টিভেন স্মিথ আছেন। স্টিভেন স্মিথ ধরেন সিন্স ডন ব্র্যাডম্যান ওদের হচ্ছে সেরা ব্যাটসম্যান। সো এই টিমকে বাংলাদেশ হারিয়েছে ভাই। আমার কাছে মনে হয় এইটা দি বেস্ট ভিক্টরি বাংলাদেশ ক্রিকেট হ্যাজ এভার প্রডিউস। রহমান ভাই, অনেকে বলছে যে অপেক্ষা করুন নেক্সট ম্যাচে কি হবে। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি নিজে তো ক্রিকেটের সাথে আছি অনেক বছর হয়ে গেছে, এবং টেস্ট ক্রিকেট আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেটে কি মনে হয় যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে যদি আগামী 20টা ম্যাচ ইনিংসও হারিয়ে দেয়, তাও এই কষ্ট ভুলবে না। ফ্যান্টাস্টিক। আমি এটাই বলতে যাচ্ছিলাম। আমি নেক্সট ম্যাচে আমি আমার প্ল্যাটফর্মে আমি এখানটাতে বলেছি, নেক্সট ম্যাচে বাংলাদেশ ইনিংস এবং 600 রানের ব্যবধানে হারলাম, খুব খারাপ। আমরা খুব সমালোচনা করব, হ্যাঁ কেন বাংলাদেশ না ধরে রাখতে পারে না, কেন জেতার পরের ম্যাচটা ভালো, সবই হবে, কিন্তু এই ম্যাচের স্কোর কার্ডটা তো চেঞ্জ হবে না। এই ম্যাচে যে অস্ট্রেলিয়াকে আমরা 9 উইকেটে হারিয়েছি, সেই স্কোর কার্ডটাকে চেঞ্জ হবে? চেঞ্জ কিন্তু হবে না। ফলে ওই জাতীয় কথাবার্তা যারা বলেন, এইখানে 2টা ভাগ আছে। একটা ভাগ আছে যে সংশয়ের জায়গা থেকে, বাংলাদেশ ক্রিকেটটা ফলো করছেন অনেক দিন ধরে, তারা জানেন যে বাংলাদেশ এরকম সময় এরকম আমরা করি। কিন্তু 2006 ফতুল্লা টেস্ট আমরা অস্ট্রেলিয়াকে তো প্রায় হারিয়ে দিয়েছিলাম। সেইখানটাতে আমরা 3 উইকেটে ম্যাচ হেরেছি। নেক্সট টেস্ট চিটাগাং আমরা ইনিংস ব্যবধানে হেরেছি। জেসন গিলস্পি ডাবল সেঞ্চুরি করছেন, ফেয়ার এনাফ, এখানেও সেটা হতে পারে। একটা আছে সংশয় থেকে, ভালোবাসা থেকে। আর আরেক দল আছে যারা আসলে বাংলাদেশের এই জয়টা ঠিক সেলিব্রেট করতে পারছেন না, তারা ঠিক মানতে পারছেন না, আবার ঠিক বলতেও পারছেন না। এটা বলে কিভাবে যে বাংলাদেশ টেস্ট জিতেছে, আমার ভালো লাগে না। তখন তারা এরকম বিভিন্ন লুপহোলস খুঁজে বের করে যে না না না, বাংলাদেশে এক টেস্ট জিতেছে, পরের টেস্ট আসবে না। বাংলাদেশে অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছে, আগের টেস্টে তো জিম্বাবুয়ের কাছে হেরে গেছিল। ভাই, আপনি যদি আগের টেস্টে যেই দলটা জিম্বাবুয়ের কাছে হেরেছে,
গত সপ্তাহে যেই দলটা ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর কাছে হেরেছে, ইনিংস ব্যবধানে হেরেছে, 54 রানে অল আউট হয়ে হেরেছে, সেই দলটা যখন টেস্ট জেতে তখন ওই ক্রেডিটটা আরও বেড়ে যায়। সো লেটস সেলিব্রেট ইট। আমরা যেই অর্জনটা, এইটা বাংলাদেশে তো টেস্ট কালচার নাই, আমরা তো আর ঠিক ওইভাবে বুঝি না। আপনি যে এই যে 2-3টা প্রশ্ন করলেন, অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশ হলে যাদের প্রপার ক্রিকেট কালচার আছে তাদের কাছে কিন্তু এটা কোনো কোয়েশ্চেনের জায়গায় থাকতো না, দি বেস্ট ভিক্টরি। সো যখন আমরা এটা জিতেছি তখন আমরা আগে এটা সেলিব্রেট করি, তারপরে গিয়ে আমরা পরের টেস্টে, হ্যাঁ তারপরে সময় চলে এসেছে, পরের টেস্টটা তো চলেই এসেছে, আমি দর্শকদের কথা বলছি সেই জায়গাটা থেকে যে হ্যাঁ ঠিক আছে আমরা পরের টেস্টে ভালো করে, অবশ্যই আমাদের আসার জায়গা থেকে ভালো করা, কিন্তু যদি আমরা খারাপও করি, নেক্সট টেস্টে ইনিংস 600 রানে যদি হারি, নেক্সট 20টা টেস্টেও যদি হারি, তারপরেও এই টেস্টে বাংলাদেশের যে অর্জন সেটা তো আর মিথ্যা হয়ে যাবে না। রাইট। নোমান ভাই, বাংলাদেশকে 23 বছর পর আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি দেখেন শ্রীলঙ্কা মনে হয় 28 সাল থেকে খেলছে, 15টা টেস্ট খেলে ফেলেছে ওখানে অস্ট্রেলিয়াতে। এছাড়া অন্য দেশগুলো একটু তুলনামূলকভাবে বেশি টেস্ট খেলে, বাংলাদেশ দল পায়নি। থার্ড ম্যাচ খেললো, এখন কি মনে হয় যে বাংলাদেশ দলে পাওয়া উচিত? এবং এই যে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সেকেন্ড টেস্টের ফার্স্ট ডের টিকিটগুলো, তো মনে হয় যে এরপর থেকে অস্ট্রেলিয়া একটু চিন্তা করবে বাংলাদেশকে। দেখেন, আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাহলে তো অবশ্যই সুযোগ পাওয়া উচিত, তাহলে এই 23 বছরও সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে মানে মনে হয় না যে একেবারে খোল নলচে পাল্টা যাবে, অস্ট্রেলিয়া আগামী বছর আবার আমন্ত্রণ জানাবে, 2 বছর পর আবার আমন্ত্রণ জানাবে বাংলাদেশকে, সেইটা না। বাট ক্রিকেট ওয়ার্ল্ডে বাংলাদেশ রেসপেক্ট আর্ন করে নিয়েছে, অস্ট্রেলিয়ানদের কাছ থেকেও রেসপেক্ট আর্ন করেছে। অস্ট্রেলিয়া কিন্তু খুবই একটা স্পোর্টস লাভিং নেশন। ওরা কিন্তু এই যে বাংলাদেশ জিতেছে, ওরা মাঠে ব্যান্টার করে, ওরা মাঠে স্লেজিং করে, ওরা বিন্দু মাত্র ছাড় দেয় না। ফার্স্ট টেস্ট আমরা দেখেছি যে স্টিভেন স্মিথ কি করছেন, তারপর হচ্ছে প্যাট কামিন্স কি করছেন, কিন্তু অফ দ্য ফিল্ড ওরা খুবই স্পোর্টিং নেশন। সো ওরাও কিন্তু বাংলাদেশের এই অ্যাচিভমেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি বলছি না যে ওভারনাইট সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ যে কম্পিটিটিভ ক্রিকেটটা খেলেছে, শুধু কম্পিটিটিভ ক্রিকেট না, ম্যাচটা যে জিতেছে, এই যে 23 বছরের অবজ্ঞা অবহেলা, এই যে আমাদেরকে ডাকছে না, আমি খুব জোর গলায় কি আমরা বলতে পারবো যে না আমাদের 23 বছরের ভিতরে 7 বার ডাকা উচিত ছিল, 3 বার ডাকা উচিত ছিল, আমরা তো সেটা আর্ন করতে পারি নাই, আমাদের পারফরমেন্স আর্ন করতে পারিনি। আমরা এখন যদি সেটা পারফরমেন্স আর্ন করে নিতে পারি, দেন অস্ট্রেলিয়া অটোমেটিক্যালি ডাকবে, অস্ট্রেলিয়া ডাকবে, ইংল্যান্ড ডাকবে, ইন্ডিয়া ডাকবে। ডাকার এখানটাতে অনেকগুলো বিষয় তো রয়েছে, একটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল সাইড, একটা হচ্ছে কি স্পোর্টিং সাইড। বাংলাদেশকে নিলে কখনোই সেটা কমার্শিয়াল সাইড থেকে ভালো না, এবং স্পোর্টিং সাইড থেকে তো সার্টেনলি ভালো না। এখন আপনি বললেন যে এই যে কমার্শিয়াল সাইডটা, নেক্সট টেস্টে ফার্স্ট ডের উইকেট টিকিট সব বিক্রি হয়ে গেছে, কমার্শিয়াল সাইডটা তো এটাকে ভ্যালু অ্যাড করছে। স্পোর্টিং সাইডটা তো বাংলাদেশ দেখিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে, ফলে ওইটা যদি আমরা করতে পারি, এবং আমার মনে হয় যে এখন যেহেতু ক্রিকেট সিজনটা, এখন কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট সিজন আসলে শুরু হয়নি, সো এইরকম সময়গুলোতে আমার মনে হয় যে বাংলাদেশকে আসলে আরেকটু রেগুলার, মানে নেক্সট আমাদের ডাকের জন্য 23 বছর অপেক্ষা করতে হবে না অন্তত পক্ষে এই পারফরম্যান্সে পর। তারপর শুধু একটা টেস্ট জয় নাই, বাংলাদেশকে কি ওই ধারাবাহিকতা দেখাতে হবে কিনা? কারণ আমরা তো যেটা আমরা একটু আগেই বললাম যে পাকিস্তানের বিপক্ষে দাপুটে 2টা ম্যাচ জিতেছি আমরা, জিম্বাবুয়েতে গিয়ে একেবারে ধরাশায়ী হয়েছি, প্রস্তুতি খারাপ করেছি, মানে একটা তো গ্যাপ তো অবশ্যই আছে, এমনটা নয় যে আমরা ওই বড় দল হয়ে উঠেছি, যাচ্ছি ওই গ্যাপের জন্যই কি শুধুমাত্র একটা টেস্ট জিতলাম আমাদের ডাকলো, এমনটা তো হওয়ার কথা না। হয়তো আবার তারা আরো দেখলো যে তারা নেক্সট সাউথ আফ্রিকায় গিয়ে ভালো করলো, অথবা ঘর মাঠে ভালো করলো, অবশ্যই সেই ধারাবাহিকতার প্রয়োজন আছে, অবশ্যই সেগুলা আমাদের হচ্ছে গিয়ে অন্যান্য জায়গাতেও ভালো করার প্রয়োজন। সে সাউথ আফ্রিকা আমরা নেক্সটে যাব, সেটা প্রয়োজন রয়েছে। আমার কাছে যেটা একটু পার্সোনালি মনে হয় যে বাংলাদেশ আর একটু বেশি টেস্ট খেলা উচিত। ধরেন আমরা কিন্তু যথেষ্ট টেস্ট খেলছি, সেই যথেষ্টর চেয়েও আরেকটু যথেষ্ট, ধরেন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুধু না তার বাইরে, বা ধরেন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নির্ধারিত থাকে কিন্তু সিরিজ, ম্যাচ সংখ্যা কিন্তু নির্ধারিত থাকে না। তো আমরা এই সাইকেলটাতে 6টা ম্যাচ খেলছি, 6টা সিরিজ খেলছি, আমরা কিন্তু 12টা ম্যাচই খেলছি। আমরা কিন্তু প্রতি সিরিজে কিন্তু আমরা 2টা করে ম্যাচই খেলছি। সো এইখানটাতে কি আসলে আমাদের সিরিজে ম্যাচ সংখ্যা বাড়ানো যায় কিনা, আমাদের টেস্ট টিমটাকে আরেকটু আলাদা করা যায় কিনা। হ্যাঁ আমি জানি যে এখন ক্রিকেটারদের অনেক প্রেশার, অনেক রকম ম্যাচ খেলতে হয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে, ওডিআই টি20, বাট স্টিল আমার মনে হয় যে আরেকটু বেশি ম্যাচ যদি আমরা খেলি, সেই ক্ষেত্রে আমাদের জন্য সেই ভালো করাটা মানে সহজ হবে তুলনামূলক। এবং আরেকটা জিনিস আমার কাছে আমরা একটু আননোটিস থেকে যাই, যেটা আমার কাছে মনে হয় যে ঘরের মাটিতে যে বেটার উইকেট বানিয়েছি আমরা গত কিছুদিন ধরে, এইটার একটা সুফল কিন্তু আমার মনে হয় অস্ট্রেলিয়ার সঙ্গে এটা আমরা পেয়েছি। আমরা যদি আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানাই, স্লো বাউন্সি উইকেট, টিপিক্যাল মিরপুরের উইকেট বানাই, তাহলেও হয়তো আমরা জিতবো। আমরা জিতেছি, আমরা 2016-17-তে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছি, কিন্তু সেটা কি আমাদের ক্রিকেটকে নেক্সট লেভেলে নিয়ে গেছে? নিয়ে কিন্তু যায়নি, আমাদের টেস্ট উইকেটের কথা আমি বলছি। কিন্তু এখন আমরা ঘরের মাটিতে ভালো উইকেট বানিয়েছি। মাঝান আমরা গত সাইকেলটাতে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে যে 4টা ম্যাচ জিতেছিলাম, তার মধ্যে ঘরে 1টা জিতেছি, অ্যাওয়েতে 3টা জিতেছি, পাকিস্তানে 2টা, হ্যাঁ, আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ একটা। আমরা ঘরে জিতেছি শুধু নিউজিল্যান্ড, এখনো যে আমরা অ্যাওয়েতে অস্ট্রেলিয়াতে জিতছি। ফলে এই জায়গাগুলোতে জন্য যে
ঘরটাও যেন অ্যাওয়ের মতো আমরা আসলে একটা পরিবেশ তৈরি করতে পারি, এগুলো যদি আমরা করতে পারি সেক্ষেত্রে কেবলমাত্র সেই উন্নতিটা সম্ভব। নেক্সট টেস্টের বলেন, সাউথ আফ্রিকা ট্যুর বলেন, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে বলেন, অবশ্যই অস্ট্রেলিয়াকে হারানোর পর প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকবে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমরা আসলে বড় দল হয়ে উঠেছি, আমরা ওয়ার্ল্ড বিটার হয়ে উঠেছি, আমরা লেটস এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবো, তা হয়তো না, কিন্তু আসলেই ওই নেক্সট ধাপটা থেকে যেতে গেলে ওই চ্যালেঞ্জটা আসলে করতে হবে। সেই যে বোর্ড ছিল আমির ইসলাম বুলবুলের, সেই সময় অনেক কথা হচ্ছিল বাংলাদেশ টিমকে নিয়ে, অথবা অনেকে বাইরে থেকে কমেন্ট করেছে যে কেনিয়া হয়ে যায়, ভালো করতে পারবে না, দেশি মাটিতে জয় পাবে, বা অনেক কিছু বলা হয়েছে দরকারি, অনেক তাদের আর্থিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে। এখন কি মনে হয় আপনার এই দলটাকে নিয়ে, মানে বোর্ড নিয়ে, দল নিয়ে, আস্থা নিয়ে, সব কিছু মিলিয়ে যদি সামারাইজ করেন? আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকতেন, অন্তর্বর্তীকালীন সরকারের তখনকার স্পোর্টস অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল যদি এখনও সেই দায়িত্বে থাকতেন, দেশ যদি এখনও সেভাবে চলতো, ক্রিকেট বোর্ড যদি এখনও সেভাবে চলতো, বাংলাদেশ এতদিন কেনিয়ার দিকে প্রবলভাবে চলে যেত, প্রবলভাবে সেই দিকে ধাবিত হতো। আমি নিশ্চিত, মানে আমার সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স চারপাশের, সেইটাতে আমার আন্ডারস্ট্যান্ডিংটা প্লেইন অ্যান্ড সিম্পল, বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংসের একটা ষড়যন্ত্র হয়েছিল। এবং আপনার এইখানে এসে, আমি যদি ভুল না করে থাকি, আপনার এই প্রোগ্রামটার আপনারা হেডিংই করেছিলেন যে ক্রিকেট বিরাজনীতিকরণের একটা প্রজেক্ট চলছে, আমি এসেছিলাম এখানটাতে, ওই প্রোগ্রামের আপনার এই হেডিংটা করেছিলেন। সো আমি সেটা মনে করি, আমি সেটা বিশ্বাস করি। এখন যখন সেটা একটা চেঞ্জ হয়েছে, যখন দেশের চেঞ্জ হয়েছে, রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র ক্ষমতার জায়গায় চেঞ্জ হয়েছে, ক্রিকেট বোর্ডে চেঞ্জ হয়েছে, ফলে ওই জায়গাটা থেকে আমরা রিকভার করেছি। এখন দেখেন, আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে দুই রকম মানুষ আছে। এই যে বাংলাদেশ ক্রিকেট কেনিয়া হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, আমাকে অনেকে কমেন্টস করেছেন যে ভাই আপনি তো অনেক বলেছিলেন, এখন তো হচ্ছে না, এখন তো বাংলাদেশ ভালো করছে। যারা বলেছিলেন তাদের মধ্যে দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে ভালোবেসে বলছেন যে না, ওরকম একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন, হয়তো না, এখন আমরা রিলিফ। আর আরেকটা ভাগ হচ্ছে গিয়ে তারা জানে যে যদি ওইটা ধারাবাহিকতা থাকতো কেনিয়া হয়ে যেত, কিন্তু এখন বাংলাদেশের জয়টা হজম করতে পারতেছে না, আবার কিছু বলতেও পারতেছে না। এটাকে বলা যায় নাকি যে না বাংলাদেশ জিতেছে, আমার ভালো লাগছে না। তারা বরং বলে যে না, কই কেনিয়া তো হইলো না, কই পরের টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধান হেরেছে। এইভাবে জিনিসটাকে দেখা হয়। ফলে সার্টেনলি আমি মনে করি যে আমার দেশ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, ওইসব নিয়ে আমার কথা বলার মানে এটা প্ল্যাটফর্মে আমি ওইগুলো আলোচনা করবো, কিন্তু সার্টেনলি বাংলাদেশ ক্রিকেটটা বেঁচে গেছে। সার্টেনলি আমিনুল ইসলাম বুলবুল ভাইরা না থাকার কারণে বাংলাদেশ ক্রিকেটটা বেঁচে গিয়েছে। আমাদেরকে যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে দেওয়া হয়নি, সেইটা এতদিনে যদি তারা থাকতেন সেই ধারাবাহিকতায়, অস্ট্রেলিয়াতেই কি আমরা আসলে যেতাম কিনা, বাংলাদেশে ক্রিকেট খেলাটা আসলে এতদিন কোন পর্যায়ে থাকতো, তো সেটা খুবই সংশয়ের জায়গা। তো আমার কাছে মনে হয় যে এখন যে অবস্থায় আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছি, যেভাবে জিতলাম, বুলবুল ভাইরা, আসিফ নজরুলরা, তারপরে হচ্ছে গিয়ে আসিফ আকবররা, নাজমুল আবেদিন ফাহিমরা, নাজমুল আলম নাকি জানি নাম ছিল, ওই যে ভদ্রলোক ডাব পরিচালক আর কি, তো ওনারা যে আসলে বোধহয় আমার মনে একটু রাগই করেছেন, আর কিন্তু এটা আবার প্রকাশও করতে পারছেন না, কি করার। একটা সফল হয়েছে কিনা, কারণ ইন্ডিয়া সিরিজটা মনে হচ্ছে না মানে এখানে সফল কিনা, কারণ আমরা তো দেখেছিলাম যে গোলামের দিন শেষ একটা স্ট্যাটাসও দেওয়া হয়েছিল, মানে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কি যাবে না, সেই দিক থেকে সফল হলো না। এটা মানে প্রেক্ষাপটটা ভিন্ন। দেখেন, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি। টি-20 ওয়ার্ল্ড কাপ কি আমরা কখনো খেলতে পারবো? 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা তো শেষ, খেলতে পারবো না। ভারত যে বাংলাদেশে এখন আসে নাই, ভারত তো 3 মাস পরে আসতে পারে, 6 মাস পরে আসতে পারে। এই ট্যুরটা তো পেন্ডিং। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা কিন্তু আমাদের পেন্ডিং না। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে এখন খুবই ঘনিষ্ঠ যোগাযোগ আছে। বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে কি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সেই ঘনিষ্ঠ যোগাযোগটা ছিল না? তারা তো সেটা কাট অফ করে দিয়েছিলেন। ফলে এখন দুই দেশের রাষ্ট্র ব্যবস্থায় কি হয়েছে, সেই উত্তেজনার একটা পরিস্থিতি রয়েছে। আমি সার্টেনলি বিশ্বাস করি এটা শুধুমাত্র স্পোর্টস না, আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশ ভারতের রাষ্ট্রীয় সম্পর্কটাও ভালো হওয়া উচিত, যেইটার প্রভাব অন্যান্য সব ক্ষেত্রে পড়বে, ক্রিকেটের ক্ষেত্রে পড়বে। আবার উল্টা করে দেখলে ক্রিকেট দিয়েও সম্পর্কটা সহজ হতে পারে। আমরা গত শতাব্দীতে 70s ফার্স্ট হাফে আমরা দেখেছি পিংপং ডিপ্লোমেসি, এটা যারা স্পোর্টস ফলো করেন, যারা রাষ্ট্র ব্যবস্থা ফলো করেন, তারা ওইটা খেয়াল করলেই দেখবেন যে ওই সময় চীনের সাথে আমেরিকার সম্পর্ক সহজ করার জন্য ওই পিংপং খেলা দিয়ে তাদের সম্পর্ক সহজ হওয়ার পথে একটা বড় পদক্ষেপ হয়েছিল। তারপরে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর পর্যন্ত করেছেন। ফলে ক্রিকেট দিয়েও বাংলাদেশ ভারত সম্পর্কটা সহজ হতে পারে। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, টি-20 বিশ্বকাপ আমরা খেলতে পারিনি, শেষ। ওই বিশ্বকাপ খেলা হয়ে গেছে। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন, রানার্স আপ, থার্ড, ফোর্থ, সেমিফাইনালি সব খেলা শেষ। বাংলাদেশের ওইখানে খেলার আর চান্স নেই। কিন্তু এখন এই ট্যুরটা যে স্থগিত হলো, যেই ট্যুরটা বেসিক্যালি 2 সপ্তাহ আগে পর্যন্ত নিশ্চিত ছিল, রাষ্ট্রীয় বিভিন্ন কারণে সেটা হয় নাই, কিন্তু এটি স্থগিত হয়েছে।
এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, আগামী বছর হতে পারে, এবং এটা হবেই। ফলে আমার কাছে মনে হয় না যে ওইখানটাতে তারা সফল হয়েছে বলে তারা আসলে খুব খুশি হতে আমি পারে। এই কারণে বলছি, কারণ ওটা তো রেস থেকে গেছে, মানে দুই দেশের সমর্থকদের মধ্যে যে রেসটা, মানে ওই সময় হয়েছে না যে এই দেশের সমর্থকরা বলছে মাজার আপনি কত রেস, আচ্ছা আপনি ওই ইম্প্যাক্ট এখন আছে নাকি, যে ওই ইম্প্যাক্টের কারণেই এখন আমরা দ্রুত ওই কাজটা ঠিক মতো করতে পারলাম মানে না। আই ফর অ্যান আই মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। হ্যাঁ, তো পুরো পৃথিবীটাকে কি আপনি অন্ধ করে দেবেন? আমরা সারাক্ষণ এই রেশারেশি করবো, সারাক্ষণ এই মারামারি করবো, এই করতে থাকবো। আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রের কথা বললাম, আমরা ক্রিকেট নিয়ে এই করতে থাকবো, এটা একটা হয়, এটা একটা কোনো কথা হইলো? সো আমি মনে করি যে ক্রিকেট খেলাটা যখন হবে, মাঠে যখন খেলাটা থাকবে, তখন সবকিছু কিন্তু অনেক সহজ হয়ে যায়। তখন সবকিছু কিন্তু এই এত জটিলতায় এত কিছু, তখন হিসাবটা কি মাঠে জিততে হবে। ভাই বাংলাদেশের আমাদের এত জোশ, তাহলে মাঠে আমরা ভারতকে ক্রিকেটে হারাবো। মানে আপনি এইভাবে আমরা জিনিসটাকে দেখি না কেন? আমরা খেলবোই না, আমরা খেললামই না, এটা কোনো কথা হইলো? এইটা তো কোনো কথা হইতে পারে না। আমার কাছে খেলা সবসময় আমরা একটা কথা বলি, এটা হচ্ছে কি একটা মুখস্থ কথা বলে দিই যে না না, রাজনীতি থেকে হচ্ছে গিয়ে খেলাধুলাকে আলাদা রাখতে হবে। ভাই রাজনীতির বাইরে কিচ্ছু নাই। আমি আপনি আজকে এখানে যে বসে কথা বলছি সেটাও রাজনীতি। আমি যে এই যে বাসা থেকে বের হয়ে একটা অটো রিক্সা দিয়ে এখানে আসলাম, সেটাও রাজনীতি। বাংলাদেশ অটো রিক্সা কিভাবে চালু হয়েছে, অটো রিক্সাটা কিভাবে থাকলো, কিভাবে এটা স্ট্যাবলিশ হয়ে গেল, এখন অটো রিক্সার জন্য আইন পর্যন্ত হচ্ছে। সো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এই রাজনীতির বাইরে কিচ্ছু নাই। সো ক্রিকেটও রাজনীতির বাইরে না, বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজও রাজনীতির বাইরে না। ঠিক তেমনিভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজও রাজনীতির বাইরে না, বাংলাদেশ ইংল্যান্ড সিরিজও রাজনীতির বাইরে না। আমার কথা হচ্ছে কি যে ক্রিকেটটা দিয়ে জিনিসটাকে আমরা সহজ করার পথে কেন এগোবো না? এই যে ঘৃণার চর্চাটা আমরা আর কত করব, কতদিন করব? এইটা কি মানে আমি বারবার একটা কথা বলছি, আমি রাষ্ট্র নিয়ে কথা বলছি না, আমি রাজনীতি নিয়ে কথা বলছি, আমি শুধু ক্রিকেট নিয়ে কথা বলছি। এবং আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া উচিত ছিল। এটা ছিল মানে ছিলই। এবং অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি অবশ্যই বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হওয়া উচিত। এখন মনে হচ্ছে যে সেটা এই সময় হচ্ছে না, আমরা সেপ্টেম্বরে হচ্ছে না। কিন্তু আমি যতটুকু জানি ক্রিকেট বোর্ডের সূত্রে, আমি যতটুকু জানি, যেমন তখন আমি ক্রিকেট বোর্ডের সূত্রে জানতাম যে ক্রিকেট বোর্ড প্রথম একটা ইমেল করতে চেয়েছিলেন, ওই বিসিসিআই এর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে চেয়েছিলেন। বাংলাদেশ সরকার থেকে ইন্টারাপ্ট করা হয়েছে যে না, ওদের সাথে সকল যোগাযোগ কাট অফ করো, আমরা এটা রাষ্ট্রীয়ভাবে পুরো জিনিসটাকে আমরা দেখছি। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ওই যে ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনো যোগাযোগ ছিল না। এবং যারা এইখানটাতে ছিলেন তারাও ওই রাষ্ট্র ব্যবস্থায়, তারাই ক্রিকেট ষড়যন্ত্রের অংশই ছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে ডক্টর আসিফ নজরুল একটা প্রোগ্রামে বলেছিলেন, কূটনীতিকদের একটা অনুষ্ঠানে গিয়ে, যে ফুটবল হচ্ছে কি আমাদের প্রাণের খেলা, আর ক্রিকেট হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশের হেজেমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ফুটবলকে গলা টিপে হত্যা করা হয়েছে। এখন এইটা শুনলে অ্যাপারেন্টলি একজন মানুষের মনে হতে পারে যে উনি ব্যাপক ফুটবল লাভার, ফুটবলকে ভালোবেসে বলেছেন। এটা ফুটবলের প্রতি ভালোবাসা না, ওই যে পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি চাপিয়ে দেওয়া, মানে ভারতের হেজিমনি ক্রিকেট, সেই হিসাবে নাকি আমাদের উপরে ক্রিকেট চাপাইয়া দিছে। মানে একটা ফাইজলামিতে একটা সীমা থাকে, বলেন। জিনিসটা হচ্ছে কি এরকম, আপনি এখন জিনিসটাকে কিভাবে দেখবেন, কোন ওয়েতে দেখবেন। তো তারা এখন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের ফ্যান্টাস্টিক সম্পর্ক আছে, সেই যোগাযোগের জায়গাটা রয়েছে, এবং রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগটাও চালু হতে পারে, এরকম তো আজকেও আমি নিউজ দেখলাম। ওইটা যদি হয়ে যায়, ওপেন যদি হয়ে যায়, বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজ হবে। মাঝার বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজ হবেই, এবং খুবই দ্রুততম সময় হবে। এখন কি তাহলে নট আউট নেওয়ার স্বস্তিতে আছে? কারণ আপনি তো সবচেয়ে বেশি কথা বলেছেন, এবং আমরা যখন দেখেছি আপনাকে এত বেশি কথা শুনেছেন আপনি। না, আমার কি এই ক্রিকেট আমার কোনো স্বস্তি অস্বস্তির কোনো বিষয় নাই, কারণ আমার ধরেন হচ্ছে গিয়ে আমার জীবনটাই এরকম যে আই মাইট সাউন্ড অ্যারোগ্যান্ট, আমি মানে ওইভাবে আমি বলছি না, আমি বলছি আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেইটাই করি। আই মাইট বি রং। আমি কি জীবনে সব কিছুই আমার ঠিক হয়েছে? লেটস সে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটাতে কোনো একটা খেলাতে আমার মনে হয়েছে যে লিটন দাসকে খেলানো উচিত না। লিটন দাসকে খেলিয়েছে, লিটন দাস সেঞ্চুরি করেছেন, 50 করেছেন, দলকে জিতেছেন। আমি ভুলছিলাম না? আমি ক্রিকেটের কথাই যদি বলি, ভুলছিলাম না? ছিলাম। আমি ভুল হতে পারি, কিন্তু আমি কোনো কিছু দিয়ে প্রভাবিত হই না। মানে আছে না যে পাবলিক ওপিনিয়ন কি, পাবলিক পারসেপশন দিয়ে আমি প্রভাবিত হই না। আমি ফ্যাক্ট ড্রিভেন, আমার কাছে যেটা মনে হয় আমি সেইটাই। যেমন ধরেন বাংলাদেশের ওই সময় পাবলিক পারসেপশন ছিল অবশ্যই ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত না। মানে আমি ম্যাক্সিমাম বলতে আমি মোর দেন 50% বললাম, দেন 51-49 বললাম, সংখ্যাটা আরো অনেক বেশি পার্সেন্টেজ, তো সেটা আমি বললাম। সো আমি যদি পাবলিক পারসেপশন দিয়ে ড্রিভেন হতাম, তা আমি ওই স্ট্যান্ডার্ড তো নিতেই পারতাম সহজেই, যে না ঠিক আছে বাংলাদেশে খেলতে যাওয়া উচিত না। বেশিরভাগ যারা নিয়েছেন, কিন্তু মানুষ আপনার নামে গুণগান গাইতো ওই সময়টা। হ্যাঁ, তো ঠিক আছে, গাইতো, কিন্তু তাদের মতো অনেকেই আবার দ্য মোমেন্ট হচ্ছে গিয়ে এই ডিসিশনটা হলো যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না, অনেকেই তো আবার ওইখানে এসে কমেন্টসে এসেছেন, ভাই আমরা ভুল বুঝেছি, আমার ভুল হয়েছিল, অবশ্যই বাংলাদেশে খেলতে যাওয়া ছিল। এখনো বলছেন, আজকে আপনি আমার কন্টেন্টে যান, আজকের মধ্যে কন্টেন্টও বলছেন যে না অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের খেলতে যাওয়া উচিত ছিল, ওই সময় আপনি বলেছেন। সো আপনি ভুল হতে পারেন, দেখেন আমার ওই সময় স্ট্যান্ডটা রং হতে পারতো, যে না আমি একটা রং স্ট্যান্ড নিলাম, কিন্তু আমি কি আসলে
মানে আমার মোটিভেশনটা কি, আমার ইন্টেনশনটা কি, এটা হচ্ছে কি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে ওই সময় খুবই ক্যাটাগরিক্যালি এবং খুবই সিস্টেমেটিক্যালি একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের খেলতে যাওয়া উচিত না, এবং সেইটাতে হয়তো বা সেইটা অনেকে আমরা ট্র্যাপড হয়েছি, অনেকে হয়তো বা সেই সিস্টেমের আমরা অংশ ছিলাম। অনেকে বলতে আমরা বলতে এখানে আমি ইনক্লুডিং সবাইকে বোঝাচ্ছি, সেই সবার মধ্যে ক্রিকেট বোর্ড, মিডিয়া, ধরেন হচ্ছে ক্রিকেট রিলেটেড অনেককেই আমি সেই জিনিসটা বোঝাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্টেনশনটা যদি গুড থাকে, এবং আমি বলতে পারি আমার ইন্টেনশনটা গুড ছিল, এবং আমি আমার জায়গা থেকে আমি করেছি। সো এখন প্রবাবলি যত সময় যাচ্ছে তত সেটা রাইট বলে প্রমাণিত হচ্ছে। রহমান ভাই, তামিম ইকবাল যখন ক্ষমতায় আসলেন, মানে বোর্ডে আসলেন, এরপর থেকে ক্রিকেট নিয়ে করে কথা বলেন না, মানে কি করছেন নির্বাচকেরা বা ক্যাপ্টেনরা সবশেষ বলেছেন যে ক্যাপ্টেনের কথা হয়েছিল, ক্যাপ্টেন বলেছে যে আমরা ম্যাচ জিততে পারি, সে বিশ্বাস দেখিয়েছিল। তামিমের এই যে কয়টা মাস কেমন দেখলেন, ম্যাচিউর মনে হয়েছে কিনা, এবং বললেন তো অনেক কিছু আমাদের ড্যামেজ হয়েছিল, সেগুলো কি ঠিক পথে নেওয়ার কথা আছে কিনা? দেখেন, তামিম যেটা করছে এটাই বোর্ড প্রেসিডেন্টের কাজ, এটাই আসলে বোর্ডের কাজ। তামিম 100% রাইট, যা করছেন সব ঠিক করছেন আমি সেটা বলবো না, প্রশ্নই ওঠে না। আমরা কে 100% ঠিক? কেউ আমরা 100% ঠিক না। কিন্তু আপনি যে উদাহরণটা দিলেন আমাদের ক্রিকেট বা ক্রিকেট রিলেটেড, তামিম ক্রিকেট নিয়ে কথা বলছেন না, অ্যাটলিস্ট কোথাও থেকে তো শুরু করতে হবে। তামিম এই জায়গা থেকে শুরু করেছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ জেতার পর তামিম এসে মিডিয়ার সামনে বলেছেন যে এইটার পেছনে আমার ক্রিকেট বোর্ডের আমাদের কোনো ক্রেডিট নেই। 100%, তিনি বলেছেন 1000%, 1000% ক্রেডিট হচ্ছে ক্রিকেটারদের, টিম ম্যানেজমেন্টের, সিলেক্টরদের। সো আমাদের কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। তো তামিম ইকবাল এটা শুরু করেছেন যে ঠিক আছে, ন্যাশনাল ভাই একটা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বা ক্রিকেট বোর্ড তার একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারে, যেইটা সে বুলবুল ভাইয়ের অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে পারেন নাই। দেখেন, বুলবুল ভাইদের আপনার একটা কথা, আমি জাস্ট ওই আগের প্রসঙ্গ ধরে একটু বলি, বুলবুল ভাইদের একটা কথা আপনি বলতে পারেন যে না, রাষ্ট্র যদি এরকম না চায়, ডক্টর আসিফ নজরুল্লাহ যদি এরকম বলেন এটা রাষ্ট্রীয় ডিসিশন, যদিও আসিফ নজরুল পরে আবার বলেছেন এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন, আবার একটা পোল্টিমেট আছেন, আবার সালাউদ্দিন ভাই বলেছেন যে আমাদের দুজন ক্রিকেটার কমায় চলে গেছে। আমার কথা হচ্ছে কি যে রাষ্ট্রের সঙ্গে আপনি যুদ্ধ করে পারবেন না। আপনি না বাংলাদেশ ক্রিকেটের ফর্মার ক্যাপ্টেন, বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আপনি পদত্যাগ করতেন বা বলতেন অ্যাটলিস্ট। আপনার বলার অবস্থা নাই, ঠিক আছে, আপনার বলার অবস্থা নাই, আমি বুঝলাম যে আপনি রাষ্ট্রকে, আপনি রাষ্ট্রযন্ত্রের এগেনস্টে যেতে পারবেন না। ভাই আমরা আমাদের একটু জায়গা থেকে আমরা গেছি না, কি হয়েছে এটা কি? আপনি পারবেন না, কারণ আপনি লোভে পড়ে গেছেন। আপনি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আপনি লোভে পড়ে গেছেন, এবং এই যে পুরো রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে যে ধ্বংস করা, সেইটার ওয়ান অফ দ্য খুশি লোভ আপনি। অস্ট্রেলিয়াতে তো এখন টেস্ট ম্যাচ হচ্ছে, কই বুলবুল ভাই কই টেস্ট ম্যাচ খেলা দেখতে গেছিল? মিডিয়া কই? মিডিয়া তো আমাদের অনেক আছে, বুলবুল ভাইকে কি কেউ পাচ্ছে? কেন পায় না? কেন? কোথায় তিনি? অস্ট্রেলিয়াতে খেলা দেখছে। তো আমি ওই প্রসঙ্গটা জাস্ট আনলাম এই কারণে যে তামিমের এটা তো কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। তামিমরা সেটা শুরু করেছেন, তারা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন, যেই অ্যাটমসফিয়ারে বাংলাদেশ টিম ভালো করছে, কখনো ভালো করবে কখনো খারাপ করবে। বাট যেইটা তামিম বারবার বলছেন সেটা হচ্ছে কি যে তিনি আগামী 5 বছর 10 বছর পরের জন্য তিনি কাজ করছেন, সেই ফ্যাসিলিটিসটা তিনি তৈরি করে দিতে চান। আমি ধরলাম যে তামিম 4 বছরই থাকবেন, এই 4 বছরের টেনিওর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে 4 বছরের মধ্যে অনেক কিছু করা সম্ভব। 4 বছরের মধ্যে ওই ক্রিকেট এক্সেলেন্স সেন্টারটা যদি আমরা করতে পারি, আমাদের ওই স্টেডিয়ামটা যদি আমরা করতে পারি, প্রপার ক্রিকেট ফ্যাসিলিটি যদি করতে পারি, আমরা এরই মধ্যে দেখেছি মিরপুর স্টেডিয়ামে ধরেন হচ্ছে ওই জিমনেশিয়াম, সুইমিং পুল, এই কাজগুলো জাস্ট যদি আপনি করতে পারেন, ওই কাজটাই তামিম ইকবাল করছেন, এই ফলটা আমরা 5 বছর 10 বছর পরে গিয়ে পাবো। আমিও মনে করি যে এখন যে বাংলাদেশ টিম এত ভালো করছে সেইটা ক্রেডিট কিন্তু তামিমদের বোর্ডের না, আগে কাজ করা হয়েছে বা সিনিয়র আগে কাজ করেছে। এখানে তামিমদের ক্রেডিটটা কি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছেন, দ্যাটস ইট। যে আমরা ইন্টারফেয়ার করছি না, টিম সিলেকশন যা খুশি তা হোক, কি হবে না হবে এগুলো তার মধ্যে আমরা নাই, এর বাইরে কিন্তু খুব ক্রেডিট তাদের নাই। এখন তাহলে বিষয়টা হচ্ছে যে একটা এই টিমটা যখন ব্যর্থ হবে জিম্বাবুয়ের সঙ্গে, তাহলে বাংলাদেশ টিমটা যখন হেরেছে সেইটারও কিন্তু ব্যর্থতার দায়ও খুব বেশি তামিমদের নাই, তার চেয়ারে থাকলে দায় নিতে হবে। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে তামিম ইকবালের বোর্ড 5 বছর পরের 10 বছর পরের হিসাবটা করছেন। যদি তারা সেই একটা ক্রিকেটটাকে একটা স্ট্রাকচারের মধ্যে দাঁড় করে দিয়ে যেতে পারেন, সেইটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং মনে হচ্ছে যে তারা সেটা করছেন, করার পথে আছেন, করতে পারবেন। নোমান ভাই, এত কিছু মাঝেও তামিম ইকবাল কিছু করলেই মানে হেডলাইন হয়। প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে তার, আমরা দেখেছি যে প্লেয়ারদের সাথে কথা বলেছেন, সেখানেও আপনি দেখেছেন একটা পিছনে অনেক মানে বগুড়ার ছেলে নাকি, বগুড়ার ছেলে, আমিও বগুড়ার ছেলে, হ্যাঁ, এদিক থেকে কাজ করছি বাংলাদেশের জন্য এখনো। আচ্ছা, আপনার কি মনে হয় কমেন্টটা? মানে ইট ইজ হোয়াট ইট ইজ, আপনি কিছু করতে পারবেন না, এখনকার বাস্তবতা এটা, এখনকার সোশ্যাল মিডিয়ার বাস্তবতা এটা। তামিমকে সারা জীবন তো হচ্ছে গিয়ে ধরেন তামিম ইকবাল যখন ওইখানটাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে
সালাউদ্দিন সাহেব, তিনিও তো কথা বলেছেন। তো তার সঙ্গে যখন ওইখানে বাংলাদেশ টিমের যখন এখানটাতে যখন কথা হয়েছে, বা ধরেন এটার কথাও বাদ দেন, তামিম যখন ছিলেন, তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে, সেইটা আমরা অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় বলছি না, আমরা লিখি না, চট্টগ্রাম থেকে উঠে আসা চট্টগ্রামের ছেলে। তো এইটাকে আমার কাছে এমন কোনো কিছু মনে হয় না, এটা জাস্ট খালি একটা ফান, এটার মধ্যে কোনো কিছু। আর ট্রলের কথা যেটা বললেন যে এখন তামিম যদি মনে করেন যে না আমাকে নিয়ে কে কি বলছে, কে কি করছে, তাহলে তো ভাই কাজ করা যাবে না, আপনিও কাজ করতে পারবেন না, আপনিও পারবেন না। আপনিও যদি মনে করেন যে আচ্ছা নোমান ভাই এই প্রশ্নটা করবো, এই প্রশ্নের এই উত্তর হইলে মানুষ কি বলবে, মানুষ যদি এইটাতে গালি দেয় তাহলে এই প্রশ্নটা না করি, তা আপনিও কাজ করতে পারবেন না। বা আপনি কাজ করবেন একেবারে হচ্ছে গিয়ে মানে খুবই শৃঙ্খলিত অবস্থায়, যেটা হ্যাঁ সেটা। তো আমার কাছে এগুলো আসলে মনে হয় না যে এগুলো আসলে খুব খুব কিছু আসলে ম্যাটার করে। আর জিনিসটা খারাপ কি হয়েছে, মানে বগুড়ার ছেলে তো, এটা তো আর মিথ্যা না। আবার এট দ্য সেম টাইম সে বাংলাদেশের ছেলে, সেটাও তো মিথ্যা না। হয়েছে তো ওইটা আমি আসলে এটা খুব বেশি গুরুত্ব দিতে। আপনি শুরুতেই বলেছেন যে আপনার জীবদ্দশায় এমন ম্যাচ দেখবেন, এমন জয় দেখবেন আপনি হয়তো আশা করেন, আমরা সিরিয়াসলি আশা করিনি। এই দলটাকে নিয়ে আশাটা কি, এবং এই যে এত বড় সাফল্য আমরা দেখি না বাংলাদেশে, অনেক একটা সাফল্য পেলেই অনেক বেশি পুরস্কৃত করা হয়, দেশের সম্বোধনা দেওয়া হয়, আপনি কি আশা করেন যে এটা কি? না, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা রেকগনাইজ করা উচিত আমাদের এই সাফল্যটা, এবং সেটা যদি আমরা সেকেন্ড টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাই তাও রেকগনাইজ করা উচিত। বাট আপনি যদি প্রত্যাশার কথা বলেন, আমাদের টিমটা রাতারাতি এমন কিছু হয়ে যায় নাই যে এখন আমরা এক্সপেক্ট করবো যে এইটা আমরা বিশ্বজয় করে ফেলবে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ফেলবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ খেলতে পারে, আমি নিজেও চমকে গেছি। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে বাংলাদেশ 4 নম্বর আছে, বাংলাদেশ গত সাইকেলও 4 নম্বরে ছিল, লাস্টে গিয়ে 7 নম্বরে থেকে শেষ করেছে। আমরা প্রথম দুইটা সাইকেলে 9 দলে 9 নম্বরে, 9 দলে 9 নম্বরে, লাস্ট সাইকেলটাতে আমরা 9 দলে 7 নম্বরে থেকে শেষ করেছি, এবং সেই সাইকেলটাতে একটা সময় আমরা 4 নম্বরে ছিলাম, ফাইনালি 7-এ গিয়েছি। এইবারও আমরা 4 নম্বরে ছিলাম, অস্ট্রেলিয়াকে হারানোর পরও আমরা 4 নম্বরেই আছি। এবং আমি সারপ্রাইজিংলি যেই দিন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে, মানে তার আগের দিন আমি যখন কন্টেন্ট করছিলাম, তখন আমি ওই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাটা বলতে বলছেন যে টপ 2টা টিম তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। সো বাংলাদেশ আসলে এই টেস্ট জিতলেও ফাইনাল টাইনাল খেলতে পারবে না, খালি এত এক্সপেক্ট করেন না, পাবলিকরে বললাম, মানে দর্শকদের ইন্টারেক্ট যাদের সঙ্গে করছি। আমি জেতার পরে হিসাব নিকাশ করে দেখলাম যে না, আমাদের ফাইনাল খেলার চান্স আছে, রিয়েলিস্টিক চান্স আছে। সেই চান্সটা কি, আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন আর 7টা ম্যাচ বাকি রয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে একটা, সাউথ আফ্রিকার সঙ্গে 2টা, এই 3টা অ্যাওয়েতে, আর হোমে আমাদের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, 2-2 4টা ম্যাচ। এই 7টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 4টা ম্যাচ জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার এভরি পসিবিলিটিজ আছে, গিভেন যে 60%কে আমি একটা নাম্বার ধরেছি, যে 60% পয়েন্ট অ্যাচিভমেন্ট যদি হয় তাহলে ফাইনাল খেলবে। কেননা গত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালগুলোতে ওই 60%টাকে ধরেই, বা এখনো যে দলগুলো হিসাব করে ওইটাকে ধরে হিসাব করে। এখন নেক্সট 7টা টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ 4টা টেস্ট ম্যাচ জিততে পারে না? অবশ্যই পারে। আমি তো মনে করি পারে। আমি তো মনে করি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টা ম্যাচ বাংলাদেশের সার্টেনলি জেতা উচিত, এবং সেই 2টা জেতা উচিত যদি আমি ধরি, তাহলে বাকি 5 ম্যাচের মধ্যে আর 2টা ম্যাচ বাংলাদেশের জেতা উচিত। ইংল্যান্ডকে একটা যদি ধরি তাও 5 ম্যাচের মধ্যে ধরেন আরে 2টা জেতা উচিত। আমি যদি এইভাবে যদি চলি, সম্ভব। কিন্তু আমার এক্সপেকটেশন এইটা না যে বাংলাদেশ এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। আমি জানি যে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলবে না, কিন্তু এই যে বাংলাদেশ একটা রিয়েলিস্টিক পসিবিলিটির সামনে আমাদেরকে এনে দাঁড় করিয়েছে, এটাই তো ওই বিরাট ব্যাপার। আমি গতবার হচ্ছে গিয়ে প্রথম 2বার আমি 9 নম্বরে ছিলাম, পরের বার 7 নম্বরে থেকেছি। এইবার যদি আমরা 4-5 থেকেও শেষ করতে পারি, গতবার আমরা 4টা টেস্ট পুরো সাইকেলে জিতেছি, এইটা এরই মধ্যে এবার 5 টেস্টের মধ্যে আমরা 3টা জিতে গিয়েছি। আমরা যদি ধরেন এইবার 6টা টেস্ট জিতে শেষ করতে পারি, এইটাই তো একটা সামনে এগোনো, তাই না? এটাই তো সামনে অনেকখানি এগোনো। ফলে আমি এই টিমের কাছ থেকে আমার এক্সপেকটেশন আকাশ ছোঁয়ার এক্সপেকটেশন না। এই টিম হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, সেটাও আমার এক্সপেকটেশন না। কিন্তু আমার এক্সপেকটেশন হচ্ছে গিয়ে যে এই উন্নতির ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, এবং ওইটা আমার মাথায় খুব ভালোভাবেই আছে যে জিম্বাবুয়ের সাথে আমরা ইনিংস ব্যবধানে হেরেছি, ওইটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, কিন্তু টেস্ট তো আমরা হেরেছি, তো ইনিংস ব্যবধানে হেরেছি তো। ফলে ওই ধারাবাহিকতাটা যদি আরেকটু ভালোভাবে এই টিমের কাছ থেকে দেখতে পারি, এই টিমের আসলে পোটেনশিয়াল আছে, অনেক দূর যাওয়ার পোটেনশিয়াল সার্টেনলি আছে। লাস্ট 2 কোশ্চেন্স। দেশি কোচ, আমি নিজেও কথা বলেছিলাম যে আমাদের হয়তো ব্যাটিং কোচ দরকার, কারণ জিম্বাবুয়ে খারাপ করেছে, প্রস্তুত খারাপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত যে ব্যাটসম্যানরা যেই অ্যাবিলিটি দেখিয়েছে এই টেস্টে, সেটা অসাধারণ। আপনি কি মনে করেন, আশরাফুল ভাই ওখানে আছেন, ওখানে তালহা জুবায়ের আছেন, আর যদি আমরা বোলিং কোচ শেষ মুহূর্তে আমরা দেখছি বেস্ট বোলিং কোচ নেই, ওই যে ধারাবাহিকতা দরকার, একটা আরও ভালো স্কিল দরকার অথবা টেম্পারমেন্ট দরকার, এই জন্য কি এই কোচিং স্টাফের উপরে আপনি বিশ্বাস রাখতে চান, নাকি আরও 2-1টা ইনক্লুশন দরকার বলে মনে করেন? অবশ্যই দেশি কোচ আমাদের প্রয়োজন, কিন্তু আমরা যদি বিদেশি আরও বেটার যদি মানের কোচ পাই, তাদেরকে আমাদের কোচিং সেট আপটাতে ইনক্লুড করা উচিত।
আশরাফুলকে আমি কোচিং সেটআপ থেকে বাদ দিয়ে দিতে বলছি না, তালহা জুবায়েরকে বাদ দিয়ে দিতে বলছি না, কিন্তু ধরেন আমরা আরও বেটার অপশন বিদেশ থেকে আমরা পেলাম, তখন তাদেরকে এনেও তো এদের সাথে মিলেও কাজ করেও তাদেরকে আরও অভিজ্ঞ করে তোলা যায়। দেখেন আপনি এখন জিনিসটাকে কিভাবে দেখবেন, আপনি জিনিসটাকে কি দেখবেন যে না আমরা জিম্বাবুয়ের সাথে তো ইনিংস ব্যবধানে হেরেছি, আমাদের ব্যাটসম্যানটা ভালো করেনি, আমরা প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়ে গেছে ভালো করেনি, এইভাবে দেখবেন, নাকি আপনি দেখবেন যে না যেই অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে 4 জন বোলার আছে 300+ উইকেট, ক্রিকেট ইতিহাসে কখনো হয় না, 1600+ উইকেট রয়েছে, তাদের বিপক্ষে আমরা 426 রান করেছি, এইভাবে আপনি দেখবেন। আমি আলাদা করে বিচ্ছিন্ন করে দেখতে চাই না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জন্য তারা খুব ভালো কাজ করেছেন, তবে আরো যদি বেটার অপরচুনিটি পাওয়া যায় তাদেরকে বাদ দিয়ে না, তাদেরকে সঙ্গে রেখেই বাংলাদেশ আসলে সেভাবে এগোতে পারে। এবং আমি সার্টেনলি এখনো আমি মনে করি না যে আশরাফুল তালহাদের এটা ভালো হয়েছে কিসের জন্য, যেমন আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের হেড কোচ এখনো বাংলাদেশের কাউকে করার মতো ক্রিকেট কালচার, ক্রিকেট পরিবেশ আমাদের নাই। কারণ বাংলাদেশের যদি কেউ হেড কোচ হতেন মাজার, গিভেন অল দ্য সাকসেস, জিম্বাবুয়ের সঙ্গে সেই সিরিজের পর হেড কোচ স্যাক হয়ে যেতেন। রাইট রাইট, ঠিক আছে, 100%। যে আমরা এত কিছু করলাম, কই জিম্বাবুয়ে থেকে তো টেস্ট হারছি, কই আমরা তো জিম্বাবুয়েতে ওয়ানডে হারছি, ফলে আমরা ওই সিরিজের পর হেড কোচকে আমরা স্যাক করে দিতাম, বিদেশি কোচ বলে ফিল সিমন সবকিছু মিলিয়ে ওইটাতে কিন্তু টিকে গেছেন। এখন এটাকে অনন্তকাল ধরে চলতে থাকবে, নাও হতে পারে। মানে আমি একদম মানে দেশি হেড কোচ করতেই হবে বিষয়টা সেটা না ভাই, পৃথিবীর অনেক দেশই এখন হচ্ছে বাইরের হেড কোচ নেয়, সেটা ক্রিকেটে বলেন, সেটা ফুটবলে বলেন, সেটা হতেই পারে। কিন্তু আমি মনে করি যে একদম হেড কোচ না হয়ে যে ব্যাটিং কোচ, বোলিং কোচ, ইভেন আমাদের অ্যানালিস্ট ওইখানে শাওন ছিলেন, খুব ভালো তিনি কাজ করেছেন, আমাদের এখানে অন্যান্য যে ট্রেনার যারা রয়েছে, ফলে এই জায়গাগুলোতে যদি আমরা তৈরি করতে পারি, ওই আস্থার জায়গাটা তৈরি হয়, ন্যাশনাল টিমের ভেতর থেকেও সেই আস্থার জায়গাটা তৈরি হয়, ফলে সেই আস্থার পথে এই অস্ট্রেলিয়া টেস্ট জয়টা নিঃসন্দেহে সবাইকে একটা বুস্ট আপ করেছে। লাস্ট টেস্ট আপনি একাদশ কেমন চান? যদিও ভালো করেছে সবাই লিটন দাস ছাড়া, আর বোলিংয়েও শরীফুল সেখানে গেছে ফুল ফিট হয়ে, কোনো চেঞ্জ চান কিনা? এবং যেটা আমরা তো খুব বেশি আশা করি না, এখন যা খেলেছে শুধু ধারাবাহিকতা রেখে একটু ভালো খেললেই হয়, বাট একাদশটা কেমন চান? সেম না, কিন্তু আপনি আমরা আশা করি না মধ্যে কি আমাকে রাখছেন, মানে আমি কিন্তু আমরার মধ্যে আমি না আশা করি নিমান ভাই, সে আশা না, মানে হচ্ছে ওই যে সবাই বলছে না যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যেতে পারে, কিন্তু আমার আশা হচ্ছে কি বাংলাদেশ নেক্সট টেস্টও জিতবে। সে তো সবাই, আমরা তো আশা করি, চাই সেটা, হ্যাঁ নেক্সট টেস্টও বাংলাদেশ জিতবে। যেই দল এরকম একটা পারফরমেন্স দিতে পেরেছে, নেক্সট টেস্টেও অনেক আরো প্রতিবন্ধকতা আসবে, অস্ট্রেলিয়া মরণ কামড় দেবে, অস্ট্রেলিয়া মানে একবারে ছিঁড়ে করে ফেলবে বাংলাদেশকে, আশঙ্কা তো আছেই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ প্রথম টেস্ট যেভাবে খেলেছে সেইখান থেকে হচ্ছে এখন অ্যাপ্রোচটা জয় ছাড়া অন্য কোনো অ্যাপ্রোচ নাই, অন্য কোনো হিসাব নাই, অন্য কোনো কথাই নাই। আর আপনি 11-এ চেঞ্জের কথা বলেন, লিটনেরটা এইটা ভাই একটা ইনিংস খেলেছেন তিনি, না তার একটা ইনিংসই তো তিনি খেলেছেন, তো সেখানে তিনি 0 রান করেছেন, এটা এমন করে 11 জন প্লেয়ারের 11 জনই যদি হচ্ছে পারফর্ম করেন, ধরে না বাংলাদেশের 7 জন ব্যাটসম্যান মিরাজ পর্যন্ত, রাইট, তো প্রত্যেকেই তাদের সেরাটা দিয়ে পারফর্ম করলে তো প্রত্যেকেরই তো সেঞ্চুরি আছে, তো তাহলে তো বাংলাদেশের টেস্টে রান হবে 1000, তো সব দলের ক্ষেত্রেই তো তাই হবে, সেটা তো আর কোনোদিন হয় না। আমি 11-এর ক্ষেত্রে এখন একটু আর্লি, কিন্তু স্টিল আমার কাছে মনে হয় যে ইবাদতকে বাদ দিয়ে আমি আসলে শরীফুলকে একাদশে একটু ইনক্লুড করলে আমার মনে হয় যে বাংলাদেশ টিমের ক্ষেত্রে সেটা আরো বেটার হতে পারে। এখনো ম্যাকাইতে টিম গিয়েছে, ওইখানকার উইকেট আছে, আরো 2-3 দিন সময় রয়েছে, তারপরে হয়তো এটাই করবো। কিন্তু আমার ইভেন যদি আনচেঞ্জ 11-এ খেলে আমি আসলে অবাক হবো না। চেঞ্জ আমি আসলে যদি ফোর্স চেঞ্জ না হয়, যে ইনজুরি বা অসুস্থতা সেটা যদি না হয়, তাহলে আমার সেম 11-এ খেলাতে পারে, চেঞ্জ করলে আমি ইবাদতের জায়গায় শুধু শরীফুলকে দেখি। নোমান ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম আসলে বাংলাদেশ দলের ইতিহাস নিয়ে, টেস্টে ভালো করার সম্ভাবনা নিয়ে, নেক্সট টেস্টে অবশ্যই, এবং ওই যে টেস্ট কালচারটা যেটা খুবই দরকার। আমি নিঃসন্দেহে বলতে পারি যে অনেকেই হয়তো বা এই টেস্টটা দেখেননি, অথবা এই জয়ের পরে ভুলেও যাবেন, যেটা শান্ত বারবার বলেন যে বাংলাদেশে সেই ধরনের কালচার নেই, বাংলাদেশে টেস্ট প্লেয়ারদের সেভাবে মর্যাদা দেওয়া হয় না, বাংলাদেশের টেস্ট প্লেয়ারদের সেঞ্চুরি বা 5 উইকেট নিয়ে সেলিব্রেট করা হয় না। সো আশা করি শান্তরা এখন রেসপেক্ট পাবেন, আর টেস্ট জয় এমন মহাকাব্যিক জয়গুলো আমরা মনে রাখবো এবং টেস্ট ক্রিকেটারদের অনেক বেশি উৎসাহিত করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও।